আচ্ছা, আমাদের এখন ফার্স্টে আমরা যেটা যাব, এগুলো আমি সব সরাই দিই। হ্যাঁ, এগুলো সব সরাই দিয়ে আমি দুইটা ফাইল টেনে নিয়ে আসি। আচ্ছা, এইটা এখন এই আমার ইন্ডেক্স ফাইল। আচ্ছা, এগুলো সমস্ত কিছু আছে, আমি সমস্ত কিছু এখন ডিলিট করে দেব। ডিলিট করে ফ্রেশ একটা সিস্টেম থেকে আমার কাজ স্টার্ট করব আমি। নট লেআউট, আজকে হবে স্পেসিফিসিটি। একাধিক হেড আর একাধিক দিক বডি কিন্তু এই ফোন পাচ্ছি স্পে বানানি লিখতে পাচ্ছি না আমি, এমন অবস্থা। আচ্ছা, স্পেসিফিসিটি আজকেরটা হচ্ছে কি কি একটা হেড আর একটা বডি ছাড়া তো বেশি নিতে পারবো না আমি। তার ভিতরেই তো কাজ করব। তাই এবার হয় নাকি একটা পেজে দুটো হেড থাকবে না কোনো সময়? আলাদা আলাদা ফাইল বলে পারে সেখানে সেখানে আলাদা আলাদা ফাইল যখন হবে, তখন যদি একই প্রজেক্টের হয় তখন ওটা মাস্টার পেজ কনসেপ্ট হবে। মাস্টার পেজ কনসেপ্ট, সেটা ফ্রেমওয়ার্ক দেখানোর সময় বোঝানো হবে। ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না। এক্সটারনাল দিতে হবে, লিংক করে আলাদা আলাদা কোনো কিছু না, এখন এইটা দেখেন, ওইটা নিয়ে মাথা পেন করার দরকার নেই। সাউন্ড নাই অলরেডি, কিন্তু ভিডিও রানিং। হ্যাঁ, আচ্ছা, এইখানে যেটা আমি করব সেটা হচ্ছে আমি এটা থাক। সবার আগে যেটা করব স্পেসিফিসিটি। হ্যাঁ, এইটা হচ্ছে স্পেসিফিসিটির মানেটা হচ্ছে যে কারোর কোনো রুলস না, না না, কারোর কোনো রুলস মানব না, কারোর কোনো রুলস, কোন রুলসটা কার্যকর হবে সেটা ডিপেন্ড করবে তার পাওয়ারের উপরে, তার স্ট্রেংথের উপরে, অর্থাৎ তার স্পেসিফিসিটি ভ্যালু কত তার উপরে ডিপেন্ড করবে কোন রুলসটা যায় এই HTML এর উপরে পড়বে। এইটা হচ্ছে স্পেসিফিসিটি। এই স্পেসিফিসিটিটাই আমরা আজকে একদম ক্লিয়ার জানবো। তো তার আগে আমি সিলেক্টর নিয়ে একটু কথা বলবো। সিলেক্টর নিয়ে আমি খুব বেশি কথা বলিনি এর আগে। সিলেক্টরটা হচ্ছে, আমি যদি বলি এখানে H1, তো H1 দিয়ে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমি এখন আমার পেজটা আমি লোড দিব। তো যখনই স্টাইলের ক্ষেত্রে যখন আমরা আলাদা মানে এক্সটারনাল লিংক হিসেবে মানে যোগ করব, তখন লিংক ট্যাগ দিয়ে হ্যাঁ লিংক ট্যাগ দিয়ে করব, তখনই শুধু ওই যে ডট সিএসএস নিতে হবে আলাদা একটা, তখনই বাইরের ফাইলের সাথে লিংক করাতে হবে। হ্যাঁ তখনই ডট সিএসএস। এখন ফাইলটা বাইরে রাখলে তো আমাকে লিংক করাবো, এর মধ্যে থাকলে তো লিংক করানোর দরকার নেই, আছে কি? ওকে, তখন শুধু ডট, তাহলে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। সবাই ডট এইচটিএমএল দিয়ে করতে হবে, তাই এই যে এগুলো আমরা সব তো ওইটা যে ফাইলের সাথে আপনি লিংকটা করছেন ওটা কি ফাইল? সিএসএস না? সিএসএস না, তাহলে ডট সিএসএস। যদি পিএইচপি ফাইল নিয়ে কাজ করবো তখন ডট পিএইচপি। ওকে, আর এইচটিএমএল এর মধ্যে আমরা এখন সিএসএসটা লিখছি। মূলত এখন এইচটিএমএল এর মধ্যে সিএসএস ফাইল লিখছি, এই জন্য আমি বাইরে কোনো কিছু করা লাগবে না। তাহলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এটা একদম সিম্পল, আগের ক্লাসে একদম প্রথম ক্লাসের কথা এটা। এখন আমার কথা আছে এখানে ইনলাইন সিএসএস কথা আমি বলছি। ইনলাইন সিএসএসটা দিতে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, ইনলাইন সিএসএস স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, ইন্টারনাল সিএসএস স্টাইল হেডের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে, আর এক্সটার্নাল সিএসএস লিংক ট্যাগ দিয়ে হেডের মধ্যে আমাকে বাইরে ফাইলটা দিয়ে দিতে হবে, লিংক করা দিতে হবে, বলে দিতে হবে যে পাথটা কোথায়। তাহলে ওইগুলো সম্পর্কে আমি এখন বলছি না, আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে এখন আমি যে সিএসএসটা ইউজ করব, আমরা আজকের ক্লাসের পরে যেটা দেখব সেটা হচ্ছে যে রুলসগুলো লিখবো ইভেন ইনলাইন সিএসএসও পারবে না। আমি ইচ্ছা করলে এক্সটার্নাল ফাইলের থেকে বলে দিতে পারি এটাই ইউজ হবে। তখন এর আগে দেখছি যে ইনলাইন সিএসএস এর সাথে ইন্টারনাল পারে না, এক্সটার্নাল পারে না, কিন্তু এমন একটা রুলস আছে যেটা আমি বলবো যে আমি কোনো কিছু মানি না, আমার এটাই লাগবে, আমি যেখানেই থাকি না কেন আমার এটাই কাজ করতে হবে, যেটাই হোক সেটা ব্যাপার না। তাইলে এখন কথা হচ্ছে আমি স্টাইলের মধ্যে কি দেবো, H1 দিব। H1 দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে কালার আমি রেড দিব। তো এই কালার রেডটা দুইটার উপরে এফেক্ট হবে, কিন্তু আমি চাচ্ছি না এটা দুইটার উপরে এফেক্ট হোক, দুইটার উপরে এফেক্ট হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছি না, ভিন্ন ভিন্ন চাচ্ছি করতে। তো আমরা ইনলাইন দিয়ে করতে পারি, কিন্তু এখন আমরা যে কাজটা করবো এখানে সিলেক্টরের কথা বলছি, যেহেতু আমি স্পেসিফিক একটা সিলেক্টর এখানে আসবে, সেটা হচ্ছে আইডি। ফার্স্ট আমরা যেটা ইউজ করব আইডি।
এইটা আমরা দিই 1, আইডি এটা 1, পরে আমি আগে HTML অ্যাড করতে হবে তারপর CSS এটা 1 আর এটা দেবো 2। একই নামে কখনোই আইডি দুটো হবে না একই পেজে, মনে থাকতে হবে কিন্তু এটা সেম পেজ। এই পেজে একই নামে কখনোই আপনি দুইটি আইডি ইউজ করবেন না, কারণ আইডি অলওয়েজ ইউনিক, আইডি অলওয়েজ ইউনিক। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, সেখানে আইডি না হয় এক করলাম না, সেক্ষেত্রে কালার টালার সেগুলো তো এক হইতে পারে। ভিতরের প্রপার্টি ভ্যালু কি হলো এটা মাথা ব্যথা না তো, আমি এখানে সিলেক্টর ইউজ করব। আচ্ছা, এইখানে আমি যেটা কাজ করব, এখানে হ্যাশ দিয়ে যেহেতু আইডি এটা 1 এটা দেব আমরা। এখন এইটা আমরা দেব 2। ভিতরে আমি কি দেখলাম এতে কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। তাইলে এখানে আমরা দিলাম ব্লু, তাহলে আমাদের কি হলো, দুটো আলাদা আলাদা হয়ে গেল। তাহলে আমরা ইউনিক করার সিস্টেমটা অ্যাকচুয়ালি জানতে পারলাম যে এভাবে আসলে ইউনিক করতে হয়, মানে আলাদা আলাদা স্টাইল দিতে হয়। হ্যাঁ, নাম্বারিং সিস্টেমগুলো নেবে, নাম্বারিং সিস্টেম বলতে মানে ও এনি 1 না লিখে 1 এমনি নাম্বার হিসেবে দিলে কি নেবে? এই যে 1 2 3 4 এখানে হ্যাঁ কখনোই আমি বলে দিই এই কথাটা, কখনোই কোনো নাম প্রথমে নাম দিবেন, এই নাম্বার দিবেন না, এটা ভেরিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য। কখনোই কোনো নামের আগে নাম্বার দিবেন না। সিএসএস নেয় কিনা নাই আমি দেখি নাই, কিন্তু কখনোই আমি এটা ট্রাই করিনি বা ট্রাই করতেই যাইনি কোনো সময়। আমি এটা ট্রাই করতে যাইনি, কারণ নামটা অবশ্যই কি হবে, নামের প্রথমে অবশ্যই আপনি অ্যালফাবেটিক লেটার দিবেন, তারপরে আপনি নাম্বার দেন কি যেটা দেন সেটা আপনার ব্যাপার। তাহলে এইটা আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে আমি স্পেসিফিসিটি বলতে যাই কেন আইডি নিয়ে আসলাম। এইবার আমার আসবো আমি আরেকটা আমি দেবো, মানে আমি সিএসএস এর সবচেয়ে যে ক্লাসটাতে মজা পাইছিলাম, মানে যেটা বুঝতে যাই মজা পাইছিলাম, ক্লাসটা এভাবে হয়নি, মজা পাইছিলাম যেভাবে, আমার ক্লাস এভাবে হয়নি কিন্তু, হ্যাঁ মজা পাইছিলাম যেটা বুঝে, তার সাথে সিএসএস এর এই স্পেসিফিসিটি। ওহ, অন্যজনের কোডের মধ্যে যে আমি সিএসএস দিচ্ছি, রুলস দিচ্ছি, নিচ্ছে না, কোনো মতেই নিচ্ছে না, খুব পেইন সেটা। তো এখন তাহলে ডট দিছি আমরা, ডট দিয়ে এটা আমরা কি দিলাম, গ্রিন দিলাম, গ্রিন দিলেও এখানে ইটের পাওয়া যাবে, ব্ল্যাক মনে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম যে তিন সিস্টেমে। এখন আমার কথাটা হচ্ছে যে আমি যদি এইখানে একই সাথে ট্যাগ আইডিও ধরতে পারে, ক্লাসও ধরতে পারে। আমি এখানে যেটা দিলাম, হ্যাঁ যেখানে যেটা দিলাম সেটা হচ্ছে 2। তাহলে হ্যালো ওয়ার্ল্ডের এখন কি হওয়া উচিত, ব্লু হওয়া উচিত না গ্রিন হওয়া উচিত? কি ট্যাগ ব্যবহার করেছি আমরা? আমি দুইটা রুলসই দিয়ে রাখছি, এবং এক আইডিও দিছি, এবং তাকে কি ক্লাসও দিছি। এক ক্লাসে বলা আছে গ্রিন হতে, আইডিতে বলা আছে ব্লু হতে। গ্রিন শেষে পড়েছে ডেফিনেটলি, সীমার কথাটা ভুল, ব্লু হয়ে গেছে কেন? প্রশ্নটা হচ্ছে যে আমি এখানে কমেন্ট আকারে লিখে এখানে কমেন্ট করে দিই, যাতে এগুলো আপনারা পড়ে জ্ঞানী হতে পারেন। আচ্ছা, এখানে আমি বলেছি স্পেসিফিসিটি হচ্ছে কার কত পাওয়ার, সেই পাওয়ারের উপরে মূলত তার রুলসটাই নিতে হবে, এটা যাবে। তো স্পেসিফিসিটির ভ্যালু হচ্ছে 100, সরি আইডির ভ্যালু 100, আইডির স্পেসিফিসিটি হচ্ছে 100। আচ্ছা, ক্লাসের স্পেসিফিসিটি হচ্ছে 10। সো সে উপরে থাকুক নিচে থাকুক, আমি আগেই বলি উপরে থাকুক নিচে থাকুক, এইটা ডিপেন্ড করে মূলত যাদের স্পেসিফিসিটি ইকুয়াল বলতে কি, আমি ইকুয়ালটা একটু দেখাই আসি, সেটা হচ্ছে আমি আসছি সেই কথাটাই আসছি। আর একটা স্পেসিফিসিটি লিখে দিই এখানে, ট্যাগ হচ্ছে 1। আমি বলি এই সিস্টেমটা আমি বলি যদি কারোর স্পেসিফিসিটি সেম হয় তখনই আপার এবং লোয়ার ওয়ার্ক করে, আদারওয়াইজ কারোর স্পেসিফিসিটি যদি বেশি হয়, যেমন আইডির স্পেসিফিসিটি বেশি, ক্লাসের কি কম, ক্লাস যদি এর কাছে নিয়ে আসি বসাই দিয়ে তাও কাজ করবে না, কারণ ওর স্পেসিফিসিটি হাই। স্পেসিফিসিটি যদি ইকুয়াল থাকে, এটা সিআরএস না, এটা টুলাস না, স্পেসিফিসিটি যদি ইকুয়াল থাকে শুধু সেই ক্ষেত্রে আপার এবং লোয়ার কাজ করবে। যেমন আমি এখানে একটা জিনিস আমি এখানে দেখাই,
আমার শুধুমাত্র আমি একটা ট্যাগ দিয়ে এখানে দেখাই, আমি এখানে পি ট্যাগ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, বাকিগুলো উপরে থাক, উপরেরগুলো আমি কিছুক্ষণ পরেই আসবো। এইটা আমি দেবো হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ। আমি এই ট্যাগটা দিয়ে যদি বলি এইটা, তাহলে সিলেক্টর কি পি, এখানে কোনো ক্লাস ক্লাস নিয়ে আসে না, সিম্পল ট্যাগ দিয়ে বোঝাচ্ছি আমি। এটা আমি কালার দিলাম ব্লু, কোনে বানানবল কালার, আচ্ছা এটা দিলাম রেড। তাহলে আমি কিন্তু এখানে সিম্পল ট্যাগ ইউজ করেছি, এবং এই ট্যাগটা কোন কালারটা নিবে, এখানে স্টাইল দুইটা নেওয়া হয়েছে। পি ট্যাগ সিলেক্টর হিসেবে ট্যাগ দিয়ে আছে, আমার জানি ট্যাগের মান 1, তো এও একটা ট্যাগ, এও একটা ট্যাগ। শুধুমাত্র হ্যাঁ, শুধুমাত্র স্পেসিফিসিটি সেম থাকলে কেবলমাত্র আপার এবং লোয়ার, তখন আমি যেটা আগে বলে রাখছি সেটা কাজ করবে। আদারওয়াইজ স্পেসিফিসিটি যদি বেশি হয় তাহলে আপার লোয়ারের কোনো কথা তার থাকবে না। যার পাওয়ার বেশি, এই আই লিভ ইন বাংলাদেশ এইটা রেড নিয়ে নিচ্ছে সে। না, নিচেরটার পাওয়ার এই জন্য কারণ এদের স্পেসিফিসিটি ইকুয়াল, কারণ এটা ট্যাগ, এটা ট্যাগ। পাওয়ারের শর্টিং অর্ডার বলতে কোনটার পর কোনটা পাওয়ার বেশি বলতে, এটা আমি অলরেডি আগেই বলে ফেলছি। সেটা হচ্ছে যে এই যে আমরা যে দুইটা দিছি, ইন্টারপ্রিটার পড়া শুরু করে টপ টু বটম, এবং দেখবে এদের স্পেসিফিসিটি সেম, অর্থাৎ পাওয়ারটা সেম। এটা ট্যাগ, এটা কিন্তু ট্যাগ, ডিরেক্টলি ট্যাগ টানা হয়েছে, কোনো ক্লাস বা আইডি না। ট্যাগের মান 1, তো এর দুইটার মানই 1, তার মানে এর স্পেসিফিসিটি কি 1, দুইটারই 1, তো ডেফিনেটলি লাস্টেরটা উইন করবে, অর্থাৎ লাস্টের রুলসটা তাই পড়বে ওখানে, এইচটিএমএল এর উপরে লাস্টের উপরে তাই পড়বে। তাহলে স্পেসিফিসিটি সেম থাকলে কেবলমাত্র আপার এবং লোয়ার, অর্থাৎ আমার আগের ক্লাসের যে কথাটা ছিল সেটা ওয়ার্ক করবে। আদারওয়াইজ স্পেসিফিসিটি যদি হেরফের হয়, কখনোই আগের ক্লাসের ওই কথাটা আর হবে না, এখন এই ক্লাসের কথাগুলো চলবে, বাংলা কথা যেটা আমি বললাম। এখন আমি আসছি আইডির মান 100, ক্লাসের মান 10, ট্যাগের মান 1, এই দিয়ে আমি এখন করব, কাজগুলো করব। আসলে বিষয়টা কেমন, তাহলে আইডি 100, 2 এবং 3, এটা 10 এবং এটা 100। তাহলে আমি যখন এটা নিয়ে আর আমার কোনো কাজ নেই, এটা তুলে দিলাম। তাহলে আমি যখন H1 এর উপরে এটা আমার থাক, আমি যখন H1 এর উপরে 2 আইডি এবং ক্লাস 3 ইউজ করছি, এবং সে কাকে বাইছে নিছে, সে বাইছে নিছে আইডি রুলসটাকে। আইডি রুলসটাকে বাইছে নেওয়ার কারণই হচ্ছে আইডির স্পেসিফিসিটি 100 আর ক্লাসের 10, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। তো কোনোভাবেই পারবে না ওর সাথে, সে কাছে থাকুক, উপরে থাকুক, নিচে থাকুক, জেতার কোনো সিস্টেমই নেই। এখন আমার কথা হচ্ছে যে আমি এই একটু টেকনিক অবলম্বন করব। বিষয়টা ঠিক কেমন, এইটা H1 না, আমি এখানে দেবো H1, ক্লিয়ার? এখন এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 11, ট্যাগের মান 1 এবং 10, এই দুটা যোগ হবে 11। তাও কিন্তু এর সাথে পারবে না, তাও ওর সাথে পারি উঠবে না, হ্যাঁ, ব্লুই থাকবে। এটা কিন্তু যোগ হইল, হ্যাঁ, H1 তারপরে কি 3, এটা যোগ হইল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই 3টা এখন আমি এইটাই নিবে, নিচেরটাই নিবে কিভাবে? এখন এর মান কত, এর মান 110। এখন আমরা যাই দেখি কোন রুলস নিতে চাই। নিচে নিচে এইভাবে নিবে না, প্যারেন্ট আকারের নিবে। এটা আমি পরে আসছি, এই কথাটা পরে আসছি, এটা এখনই দেখানো ঠিক হয়নি আমার। তাইলে আমরা এখানে ডিরেক্টলি টের পেলাম যে এটা কিন্তু আসলে মূলত আইডিকে নিচ্ছে, ক্লাসকে নিচ্ছে না। আচ্ছা, এখন যদি আমরা H1 এখানে ইউজ করি, তো এমনি পাওয়ারফুল। এটার ভ্যালু কত, এটার ভ্যালু আছে 101, ঠিক আছে? এই যেটা কিছুক্ষণ আগে দেখা দিয়ে গেছিলাম, এটা আমি পরে দেখাচ্ছি, প্যারেন্ট আকারে যখন নিব তখন আসবে। এটার ভ্যালু কত, 101। আমি কিন্তু এগুলো চিনাই রাখছি যে কোনোটা 101 হচ্ছে, কোনোটা 110 হতে পারে, কোনোটা 111 হতে পারে। যার যত বেশি পাওয়ার হবে সে তত বেশি ভোগ করতে পারবে বেশি। তাইলে এটা সিঙ্গেল প্রোডাক্ট, তো সিঙ্গেল এলিমেন্ট, তো সিঙ্গেল এলিমেন্টের ক্ষেত্রে এইগুলোই আমি নিয়ে এগুলো কাজ করছি। তাইলে এখন আমরা যে জিনিসটা বুঝলাম যে আইডি এবং ক্লাস এর পাওয়ার বেশি আইডির,
এবং এর স্পেসিফিসিটি বেশি। সো এই জন্য আমার আইডি উইন করছে, ক্লাসটা উইন করতে পারছে না, যদিও ক্লাসটা নিচে দেওয়া আছে। আর ট্যাগ দিয়ে কোনো প্রশ্ন ওঠে না। আমি যদি সিম্পল ট্যাগ দিই ওকে গুনবেই না। ওকে যদি কালার দিই আমি ইয়েলো, এমনি ইয়েলো রঙটা আসলে শক্তি কম, তাই তো ইয়েলো রঙের শক্তি কম, এই তো মাথা ঢাকায় ফেলেছে। আচ্ছা, এটা কাজ করবে কখন? যখন এটা থাকবে না, তাই না? হ্যাঁ, এর উপরে যে আরও একটা আছে না, এর মানে 1 আর এর মান 10। ওটাও থাকতে হবে না। আচ্ছা, এটা গ্রিন নিতে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি তুলে দিই তাহলে এইটা সেভ হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু একটার পর একটা কিন্তু পাওয়ার নিয়ে কাজ করছে। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে এটা এইভাবে কিন্তু কাজ করছে। এখন আমি চাবো যে দুর্বলক সবল করতে, আমি চাবো ইয়েলোক সবল করতে। এখন তো ইয়েলোক সবল করার জন্য যে কাজটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কিভাবে, এখানে আমরা স্পেশাল রুলস ইউজ করব। যে যত কিছুই থাক আমি তাকে চিনি না, বাট দিস রুল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটাই কাজ করা, এরই কাজ করা উচিত। তো এখন আর কি কাজ করে নাকি, ব্যাপারটা কি ইম্পর্টেন্ট বানান, ঠিক আছে। H1 আচ্ছা, হ্যাঁ কাজ করছে কাজ করছে না, এই যে ইয়েলোতে আছে। যাক, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে এখন। আচ্ছা, এটা আমি যদি পিং দিই তাহলে কি নেবে? হ্যাঁ নেবে। হ্যাঁ, তাহলে আমি বোঝাতে পারলাম এখানে আইডি বসে আছে, ক্লাস বসে আছে, সব বসে আছে, কিন্তু কারোর কিছু করার নাই। ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল। ইম্পর্টেন্টের অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিসিটি ওইভাবেই বলা আমি দেখি নাই, বাট মোস্ট পাওয়ারফুল। হ্যাঁ, মোস্ট পাওয়ারফুল, ঠিক আছে, এদের টপ, এদের সবার উপরে। এখন কথা হচ্ছে কোন রুলসটা নিবে। ইয়েলো কিন্তু এখানে দুর্বল। হ্যাঁ, কোন রুলসটা নিবে? কেন? দুটোর সেম স্পেসিফিসিটি, যে ইয়েস এই যে উপরে নিচে উপরে নিচে এখন কাজ হবে, মনে থাকবে এগুলো। এটা কিন্তু ছিল আসলে স্পেসিফিসিটির সিস্টেমটা, এবং স্পেসিফিটি এভাবে কাজ করে এবং এভাবে আসলে কাজ করাতে হবে অনেক সময়। এবার আমি দেখবো যে সিঙ্গেল এলিমেন্ট দেখলাম, এবার মাল্টি এলিমেন্ট অর্থাৎ কন্টেনারের মধ্যে প্যারেন্ট, প্যারেন্টের মধ্যে চাইল্ড, এগুলো আমরা দেখব। এক্ষেত্রে অনেক সময় ব্রাউজার নির্দিষ্টভাবে হুক করতে পারে না, তো তাকে বেশি মাত্রায় নির্দিষ্ট করে দিতে হয়, তাহলে ওই কাজটা ভালোভাবে ওয়ার্ক করে। অর্থাৎ স্পেসিফিসিটি বাড়াই দিতে হয়, স্পেসিফিসিটি বাড়াই দিতে হয়। যেমন কেউ যদি মারা যায়, তার মাইকিং বলা হয়, ডাইরেক্ট বলা হয় না যে অমুকজন মারা গেছে, বলা হয় অমুকের চাচা, অমুকের বাপ, অমুকের খালু, অমুকের অমুক অমুক বলতে বলতে সে গতকাল রাত্রে মারা গেছে, ঠিক আছে। সে তো মারাই গেছে, তার আর আইডেন্টিটি থাকে কি করে? আচ্ছা, না কিছু না কিছু বলতেই হবে, যদি কোনো বড় কোম্পানিও হয় না, ওইভাবে না। যদি আজকে সাপোজ মনে করেন যেই গভর্নমেন্ট হোক, যেহেতু রেকর্ড হচ্ছে এই কথাটা বলা মুশকিল, যেই গভর্নমেন্ট হোক বলা হবে যে অমুক গভর্নমেন্ট এত থেকে এত তার ছিল, তার নাম অমুক অমুক, এইভাবে। অর্থাৎ তার সাথে কিছু লাগাতেই হবে, না হলে মনে করেন খালেদা জিয়া, শেখ হাসিনা বাংলাদেশে অহরহ আছে, ঠিক আছে। আচ্ছা, গেল। তাইলে আমরা এবার দেখবো যে অনেকগুলো এলিমেন্ট একসাথে থাকলে, অনেকগুলো এলিমেন্ট বলতে আমরা দুইটা এলিমেন্টে দেখবো। তাহলে ডিভ ক্লাস প্যারেন্ট, হ্যাঁ ওই জন্যই তো আমি তেমন কিছু বলতে পারছি না, কারণ বললে এখন ধরাই দিবে আমাকে সব। আচ্ছা, চাইল্ড অফ, প্যারেন্টের চাইল্ড এখানে যদি অন্য কোনো কিছু করতে হয় তখন কি বাইরে লিখতে হবে ট্যাগে, নাকি প্যারেন্টের এখানে প্যারেন্টই লিখতে হবে, না অন্য কিছু লেখা যাবে? আপনি এখানে যা খুশি তাই লাগেন, আমি বলেছি যে এটা প্যারেন্টই লেখা লাগবে। ওই
ওখানে শুধু ডট বা হ্যাশ দিয়ে সেটা লিখলেই হয়ে Yes, এখানে আপনার yes. হ্যাঁ এখানে আপনার বাবার নাম দেবেন, এখানে চাইল্ড আপনার নাম দেবেন, হয়ে গেল। আচ্ছা, এখানে আমার যেটা আছে, এবার H1টা আমি নিয়ে আসছি। হ্যাঁ, এতদিন যা ক্লাস করেছেন তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস এটা। এতদিন রুলস শিখেছেন, কিন্তু যাই দেখবেন প্রত্যেকটা যাই দেখবেন রুলস কাজ করছে না। যা কি হলো, তাহলে কি শিখলাম? এই ক্লাসটা না করলে আগেরগুলো পূর্ণাঙ্গতে আসবে না। তাহলে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি এইটাকে কিভাবে সিলেক্ট করব। এটাকে সবসময় মনে রাখবেন, যত বেশি এর স্পেসিফিসিটি পাওয়ারফুল করবেন আপনার রুলস তত বেশি কাজ করবে। কারণ আপনি কাজই করবেন অন্যজনের কাজের উপরে। ইভেন আপনি এমন সময় কাজ করেছেন, এত ভিতরে ঢুকেছেন যে আপনি আসলে টের পাচ্ছেন না কী করবেন। মনে রাখবেন যে সবসময় তার দুটো প্যারেন্ট আগে, এক নির্দিষ্টতা নাই তেমন কোনো, তবে যতটা আগে দেওয়া যায়। যেমন আমি যদি এখানে চাইল্ড H1 দিয়ে, যেমন আমি ফার্স্ট আগে H1 বলি, মুখে বলে দরকার নেই কী লিখছি আমি এখানে। আচ্ছা, যদি H1 দিয়ে আমি কালার দিই, কালার ব্লু, তো সে খুশি, সমস্ত H1কে সে ব্লু কালার দিয়ে রেখে দেবে। কিন্তু আমার তো মনে হয় H1 কালার বা H1 খুব বেশি কথা বলার দরকার নেই, H3 দিয়ে। এখানে ওয়েব পেজে অনেক H3 থাকতে পারে, তো সেই কি হলো, উপরে H1 আছে। উপরে H1 আছে, কাজ করবো না তাহলে? ওটাই তো সমস্যা, যে এর শিখায় একজন আর মাস্টার আর একজন। মানে শিখায় একজন আর খাতা দেখে আর একজন। খাতা দেখে তো কম্পিউটার, এদিক মাস্টারও যদি ভালো ভুল শিখায় তাহলে তো বিপদ, কারণ খাতা তো দেখবো অন্যজন, নানান সমস্যা। আচ্ছা, চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমি একটু বাড়াইতে থাকবো। কিভাবে? ডট চাইল্ড ডট H3 না হোক চাইল্ড, CHILD, চাইল্ডের একটা ঠ্যাং বেশি হয়ে গেছে মনে করেন, হয়নি মানে? ডাবল ডট। ও ডাবল ডট হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে কালার আমরা কি দেবো এখানে? রেড, গ্রিন। এখানে ডট হবে না কারণ এটা ট্যাগ কিন্তু। তাইলে এখানে কাজ করবে কোনটা? ডেফিনেটলি যদি আমি খুব সরল সোজাভাবে বলি যে নিচে আছে সে কাজ করবে, আমি এই উত্তরটা চাচ্ছি না। আমি চাচ্ছি এই উত্তরটা যে একে যখন টার্গেট করা হয়েছে এখন কিন্তু এ নির্দিষ্ট হয়ে গেল। এরকম এই পেজে যদি অনেক H3 থাকে তারা কিন্তু আর কালার হবে না। আমি আরো একটা লিখি, তারা কিন্তু আর ওই কালারটা নিতে পারবে না। তারা নিচে কোন কালারটা? কমন কালার। নিচেরটা নিচে একদম কমন কালার, আর এর ভিতরেরটা নিচে কোন কালার? গ্রিন কালার। আচ্ছা, এটাকে কিন্তু স্পেসিফিসিটি ইউজ করে আমরা স্পেসিফিক করছি, নির্দিষ্ট করে ফেলছি। কিভাবে? এটা 1 আর এটা কি 11, 10 আর 1 11। তো 11 যখনই হয়েছে সে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেছে। অর্থাৎ সে 11 হওয়ার কারণে নির্দিষ্ট হয়নি, সে আসলে নির্দিষ্ট হয়েছে যে জন্য, সেটা হচ্ছে আমি উল্লেখ করে দিচ্ছি চাইল্ড এবং H3। আমি কি বোঝাতে পারলাম? চাইল্ড এবং H3। এখন কোনোভাবে যদি কেউ একটা আইডি, চাইল্ড নামে কোনো আইডি দিয়ে আবার H3 ইউজ করে তাহলে কিন্তু বিপদ। তার ওই রুলস কাজ করবে, আমার এই রুলস এখানে আর কাজ করতে চাবে না, বিপদ হয়ে যাবে। এখানে তো ওইটা মনে হয় ওই ট্যাগেরই মানে মানের উপর তো নির্ভর করছে না। কোনটা ট্যাগের মান? না, এই যেখানে আপনি উপরেরটা তো 1 আর নিচেরটা কত 11। 11। আচ্ছা, এটা মানের উপর নির্ভর করছে না, কিন্তু কিছু সময় যায় আপনাকে মানটা অনেক ফ্যাক্ট হবে, কারণ ব্রাউজার ধরতে পারবে না অনেক সময়। আপনি ইয়েস, কারণ এটা 11 হয়ে গেছে। এটা ব্রাউজার কিন্তু ব্রাউজারকে যত নির্দিষ্ট করে দেবেন, আমি আগেই বলি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেটার বা কম্পাইলারকে যত স্পেসিফিক করবেন সে তত দ্রুত কাজ করবে ভালোভাবে। সে তার অর্থাৎ তার অ্যাম্বিগুইটি প্রবলেম হবে না। যেমন আমরা SQL করার সময় যেটা দেখব, দুইটা টেবিলের আইডি যদি শুধু আইডি রাখি, এডিরও আইডি ওডিও আইডি, জয়েন কোয়েরি চালানোর সময় বলবে কি অ্যাম্বিগুইটি প্রবলেম। ও টের পাচ্ছে না, ধরতে পারছে না যে আইডিটা আসলে কোন কার আইডি, এর আইডি না ওর আইডি। তো এই জন্য নির্দিষ্ট করে দিতে, আমি কিন্তু এটা নির্দিষ্ট করে দিছি, যার জন্য কিন্তু এটা হয়েছে।
এটা নির্দিষ্ট করে দেওয়ার ফলে অনেকগুলো উপকার আছে এর। সেটা হচ্ছে আমি বুঝতে পারছি, আমি রিডেবল অর্থাৎ রিড করতে পারছি এটা কোথায় আছে, এটা আমি ইন্টারপ্রেটারকে নির্দিষ্ট করে দিতে পারছি এবং সে ভুল ইন্টারপ্রেট করতে পারছে না বা অস্পষ্টতাও আসছে না। তারপরে যদি এই স্ত্রী আরও অনেক জায়গাতে থাকে, সেই স্ত্রীগুলো এই রুলস পাবে না, এটা শুধুমাত্র চাইল্ডের মধ্যে এই স্ত্রী রুলস পাবে। ঠিক আছে, তো এভাবে নির্দিষ্ট করে দেওয়াটাই উত্তম। এখন এটাকে আরও আমি বলি, এই অংশটা ডিপ ক্লাস আঙ্কেল, কি হলো ভাই? ওইটাই আসবে। তাহলে আঙ্কেলের মধ্যে বা চাইল্ড আছে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু যে রুলসটা প্যারেন্টের চাইল্ডে দিতে চাই সেই রুলসটা আঙ্কেলের চাইল্ডে দিতে চাই না। ঠিক আছে, এখন কিন্তু যে কাজটা হবে, চাইল্ড কিন্তু কমন হয়ে গেছে দুইটার জন্য, আবার ক্লিয়ার? তাহলে এতে দুইটা রুলসই নিচ্ছে, কিন্তু আমি তো তা চাই না। আমি চাচ্ছি প্যারেন্টের যেটা আছে সেটাই শুধুমাত্র কি হোক, রেড হোক। আমি এটা আলাদা করে দিই একটু, না এটা যেমন ছিল সামনে থাক। আমি এটা রুলসটা দেই ডট PARENT প্যারেন্ট, হ্যাঁ ডট প্যারেন্ট। তাহলে প্যারেন্টের চাইল্ড যেটা থাকবে সেটা কেন, ওর তো ক্লাস না, প্যারেন্ট কি ক্লাস না, না আইডি? 100টা হতে পারে। এর মান কত হতে পারেন এখন? যখন এই স্পেসিফিসিটিগুলো যোগ হচ্ছে, তার মানে আপনি বুঝতে পারছেন হ্যাশ হতে পারে, ডট হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, সব হতে পারে। তাইলে এখানে প্যারেন্ট চাইল্ড এটা, তাহলে 10 10 20 আর আগে কত, 23 21 যাক, একটা তো অলরেডি পাইছি, পড়েছে, লাল হয়েছে। তাইলে আমরা এই জিনিসগুলো দেখতে পারলাম যে এটা আসলে মূলত আমাদের সিস্টেমেটিক ওয়েতে কাজ করছে, এবং এটা কিন্তু আর এখানে কাজ করছে না, আঙ্কেলের চাইল্ডে কাজ করছে না, এখানে এটা তখন প্যারেন্টের চাইল্ডে কাজ করছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে বলা হয় নেস্টিং করা। একের পর এক আমরা কিন্তু যখন দেখবো যে স্পেসিফিক কোনো জিনিসে কাজ, কমন কোনো জিনিস কাজ করতে পারছি না, তাহলে অবশ্যই সেটা কী করে নেব, নেস্টিং করে ওটাকে স্পেসিফিক বানাই নেব। মনে থাকবে, যদি আপনার আরও মনে হয় যে প্যারেন্ট এর মধ্যে আরও অনেক আছে, প্যারেন্ট চাইল্ড স্ত্রী আরও আছে, তাহলে প্যারেন্টকে যে আবার ঘিরে আছে গ্র্যান্ড প্যারেন্ট, তাকে ধরে নিয়ে আসবেন। এভাবে একের পর এক এই নেস্টিং সিস্টেম আসতে থাকবে। আসলে মূলত কেমন হবে, এটা আপনি বেসিক সিস্টেম শিখে গেলেন, আপনি আপনার মতো করবেন। হ্যাঁ হ্যাঁ, ডট দিয়ে একটার পর একটা করবেন। তবে এখানে একটা সিস্টেম আছে, যেটা আমি অনেক বয়সকালে টের পাইছি, ক্যাচ করতে পারছিলাম। যদি কোনো ক্লাস তার নিজের না হয়, হ্যাঁ আচ্ছা, যদি কোনো ক্লাস তার নিজের না হয়, এখানে টের পাওয়া যাবে একটা জিনিস, যেমন প্যারেন্ট একটা ক্লাস, ডিভ, প্যারেন্টের সাথে আমি কি লিখতে পারি, এই ডিভটা লিখতে পারি। এদের টোটাল ভ্যালুটা কত, কোন 100 কোথায়, আমি তো 100 এখানে খুঁজে পাচ্ছি না কোথাও। 1 আর 10 কত, 11 আর 10 কত, 21 আর 1 কত, 22। 100 তো প্রশ্ন ওঠে না, কারণ আইডি নেই এখানে। ও তো মানে আমার মনে হয় পুরা কাগজ এই পেজ ভরে ফেললেও ওই ক্লাস আর এই ট্যাগ দিয়ে আমার মনে হয় হতে আসবে না, হবে না সহজে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যে এইটা লিখলাম, ঠিক ডিস্টেন্সটা দেখেন, আমি কিন্তু এখন আর আশপাশে বোঝাচ্ছি না, ডিস্টেন্সটা খেয়াল করেছেন? এই ডিপ এবং প্যারেন্ট ঠিক তার নিজের, কিন্তু এটা ডিপ এবং প্যারেন্ট নিজের, এই জন্য ডটটা কিন্তু একদম নো স্পেস। বাট এই প্যারেন্ট থেকে এই যে ক্লাসটা ডিস্টেন্স, কারণ এই প্যারেন্ট এক জিনিস, প্যারেন্ট একটা ডিপ, চাইল্ড আবার আর একটা ডিপ, তার মধ্যেই আছে যদিও, কিন্তু আর একটা, এই জন্য সেখানে স্পেস। এই বিষয়টা একটু খেয়াল রাখেন, পরে কিন্তু ডেফিনেটলি না, স্পেস একাই হবে নাকি, মানে কাছে রাখলে পরে দূরে চলে যাবে, এরকম সিস্টেম না। না না, এটা করে দিতে হবে না, কিন্তু কাজ করবে না, বিপদ কিন্তু। ঠিক আছে, সমস্যা হয়ে যাবে কিন্তু। যেমন আমি যদি কাছে নিয়ে এসে দিই, কাজ করবে না কিন্তু। তাহলে স্ত্রী রেড হওয়ার কথা ছিল, কাজ হবে না।
ওই যে সে কন্টিনিউসে ফল ব্যাক হয়ে এখানে উপরেটা চলে আসতো। এখন আবার যদি এটাতে ঝামেলা করে সে ফল ব্যাক হয়ে নর্মাল যেটাতে সেটাতে চলে যাবে। তো এই জন্য এদের একটু খেয়াল করেন, এটা আমি টের পাইছিলাম অনেক বুড়ো ফেলে। আচ্ছা যাক গেল। তাহলে আমরা স্পেসিসিটি মূলত কী জিনিস, আমরা স্পেসিসিটির পাওয়ারটা আসলে দেখলাম যে বিভিন্নভাবে কাজ করাতে পারে এবং অনেক দুর্বলকেও আমরা সবল বানাই ফেলতে পারি, সেটা ইম্পর্টেন্টের মাধ্যমে। তো যদি ইম্পর্টেন্ট দিলে পারে ও মোস্ট পাওয়ারফুল, সেখানে আর কোনো কথাই হবে না। আবার ইম্পর্টেন্ট যদি দুই জায়গায় থাকে তখন আপনি দেখবেন যে আপনি ইম্পর্টেন্ট দিচ্ছেন, আচ্ছা এবার অন্যজনের রুলস আপনি কিভাবে আপনার রুলসে নিয়ে আসবেন, অন্যজন অলরেডি রেখেছে। তাহলে সর্বপ্রথম আপনারা চিন্তা করবেন যে আমাকে বলা হয়েছিল যত নিচে লিখবে তার রুলসটা তত কাজ হবে। আপনি নিচে লিখছেন, কাজ হচ্ছে না। আচ্ছা, কারণ ওই সেম রুলসটা অলরেডি দেওয়া আছে আপনার ক্লাস দিয়ে। তাহলে ক্লাস দিয়ে আমি লিখি, আমার সাথে ট্যাগ পারবে না, পারবে? কারণ কোথায় 10 কোথায় 1। এখন আমার কথা, হ্যাঁ আমি সবার নিচে আইছি, সেটা আমি দিছি কি দিয়ে? ক্লাস দিয়ে। কাজ হচ্ছে না, কারণ অন্যজনের যে রুলস আছে সে রুলসে আইডি দেওয়া আছে, তো পারার কথাই ওঠে না, তা হচ্ছে না। তো আপনি এখন কি করছেন? আপনি আইডি দিয়েছেন, আপনি দেখলেন উনি আইডি দিয়ে আইছে, তাহলে আপনিও আইডি দেবেন। তাহলে আপনারটা যেহেতু উনারটার নিচে আছে, তাহলে আপনি কি করবেন? আপনারটা উইন করবে। কিন্তু আসলে উনি আইডি না, উনি কি করছে? ওই যে এই ডিবে বসানো আছে ওই ডিপটা শর্টকাট দিয়ে দিয়েছে। তাহলে কি হলো? ওনার মান হয়ে গেল 101, আমার মান আছে 100। তাহলে আমারটা যতই নিচে বসায় কাজ করছে না। তো এত কিছুর পরে যখন আপনি আর হচ্ছে না, তখন আপনি যাবেন কোথায়? ইম্পর্টেন্টে। যাই দেখলেন উনিও ইম্পর্টেন্ট বসা দিয়ে আছে, উনিও ইম্পর্টেন্ট বসাই দিয়েছে। তো ডেফিনেটলি এই ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনারটা নিচে থাকলে আপনারটা ওয়ার্ক করবে। ইম্পর্টেন্টের উপর আর কিছু নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নাই। তো এইভাবে আসলে মূলত এই সিস্টেমগুলো টোটালি কাজ করবে এবং এর স্পেসিফিসিটিগুলো আমরা নির্দিষ্ট করবে এইভাবেই। এর বাইরে কিন্তু অ্যাকচুয়ালি সিএসএস এর কোনো সিস্টেম নেই এবং সিএসএস ওয়ার্কও করে না। হ্যাঁ, যেটা আর একটা সমস্যা হতে পারে, কিছু সময় দেখবেন, এখন আমি বেশ কিছু সিস্টেমে আসছি, কিছু সময় দেখবেন আপনার ব্রাউজার সেটা রিড করতে পারছে না, আপনার সমস্ত কিছু ঠিক, বাট ব্রাউজার রিড হচ্ছে না। ব্রাউজার রিড যদি না হয়, আপনার যদি সমস্ত কিছু মনে হয় ঠিক আছে, আমার স্পেসিসিটি ঠিক আছে, আমার সিলেক্টও ঠিক আছে, এভরিথিং ঠিক থাকার পরে যদি আপনার মনে হয় যে উপরে নিচে সব ঠিক আছে এভাবে মেজারমেন্ট করে, তারপরে মনে হচ্ছে আপনার রুলসটা কাজ করার দরকার, কিন্তু রুলসটা কাজ হচ্ছে না, তখন এখানে এসে মনে করেন এটা কাজ করছে না, এখানে এসে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। এবং এটা ওল্ড ব্রাউজার হলে পরে সবচেয়ে বেশি ঝামেলা হয়। ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে যেটা দেখবেন আপনি, সেটা হচ্ছে এই যে কালার রেড, এখানে যদি বসে থাকে তো ডেফিনেটলি এটা ওয়ার্ক করবে। এখানে তো এটা বসে আছে, এটা কাজ করছে, এখানে এটা বসে আছে, ডেফিনেটলি এটা কাজ করছে, কোনো সমস্যা নেই। যখন কাজ করবে না, তখন এই কালার রেড এই অংশটা দেখাবে না, অর্থাৎ যে রুলসটা কাজ হচ্ছে না এটা দেখাবে না এখানে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মজিলা হোক আর ফায়ারফক্স হোক, তার ক্যাশটা, তার হিস্টোরিটা ডিলিট করবেন, কারণ সে আগের রুলসটা ক্যাশ করে রাখছে, পরে আপনি যাই করেন না কেন সেটা আর সে নিচ্ছে না। তো সেখানে এসে আপনি ভিউ এই যে ক্লিন রিসেন্ট হিস্টোরি আপনি ক্লিন না করবেন, আশা করি তখন কাজ করবে। এবং এটা হয়তো ছোটোখাটো প্রজেক্টে না হলেও আল্লাহর রহমতে বড় প্রজেক্টে অনেকবার দেখা যাবে, অনেক দেখা যাবে। তো আসলে তো লাখ লাখ কোটি কোটি কোড থাকে, তো সেই কোডগুলো সব লাখ লাখ কোটি কোটি কোড আপনার করা লাগবে না, কারণ আপনি যে ফ্রেমওয়ার্কে থাকবেন বা যে সিস্টেমে থাকবেন তার আছে অনেক কোড। তো সেখান থেকে আসলে ব্রাউজার সিএসএস মিস্টেক করে, শুধু সিএসএস না, পিএইচপি পর্যন্ত বলা ছিল পিএইচপি মিস্টেক হয় না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিস্টেক হয় না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পর্যন্ত মিস্টেক করেছে, আমি দেখেছি। তার মানে এই জাতীয় সিস্টেমগুলো মাথাতে রাখতে হবে, আর এগুলোই মূলত অ্যাডভান্স কাজের জন্য অনেক হেল্পফুল হবে। আমি রুলস লিখছি, সব লিখলাম, বলে দিল ইম্পর্টেন্ট ক্লাস, স্পেসিফিসিটি, আরে বাবা শেখার সাথে সাথে মনে হলো আমি অনেক কিছু শিখে গেলাম। সব থেকে বেশি যেটা ঝামেলা করবে ব্রাউজার সিএসএসকে নিয়ে, এই সিএসএস খালি ক্যাশ করে বসে থাকবে, এবং ক্যাশ করলেই তখন আমি ক্যাশ টের পাবো কীভাবে? এখানে যে রুলসটা আমি দিয়ে রাখছি ওদিকে কিন্তু কাজ হচ্ছে না, তার মানে আমি যে রুলসটা ওখানে দিয়েছি সেটা এখানে আসার কথা, এখানে আসা মানে কাজ করবে সে, কিন্তু এখানে নেই, তার মানে এখানে নেই। আর এখানে যখনই থাকবে না তখনই আপনি 100% শিওর সে হিস্টোরিতে আগেরটা ধরে রাখছে। এখন আমি যদি চেষ্টা করি সেটা এখন দেখাতে পারবো না, সেটা আর একটা মেশিনই আছে, ওল্ড ব্রাউজার হলে পরে এটা সাথে সাথে ধরবে, ক্যাশ করে বসে থাকবে, সে মনে করবে যে আমি পাইছি একটা, ও আর নতুনগুলো আর নেবে না। তো এই ক্যাশ সিস্টেম এটাও ঝামেলা করবে,
করতে পারে, আর দেখবেন বড় বড় প্রজেক্ট যেগুলো আছে, যে সিস্টেমগুলো আছে সেগুলো করবে। তো মোটামুটি আমার এই স্পেসিফিসিটির যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো মোটামুটি মাথাতে রাখতে হবে। সিলেক্টরগুলো আসলে মানের উপরে নির্ভর করে স্পেসিফিসিটি। এই মানগুলো যত একে নেস্টিং করা যাবে তার স্পেসিফিসিটি তত বেশি হবে। এখন আপনি 1000 নেস্টিং করে রাখেছেন, বহুত নেস্টিং করেছেন, তাই না? এটি কোথায়? চাইল্ডে কি প্যারেন্টে? আচ্ছা ভালো কথা, আমি সব তুলে দিলাম এখানে। হ্যাঁ, চরম মাত্রায় নেস্টিং করে বসে আছেন আপনি। আচ্ছা, এটি আমি সব উড়া দিলাম। এখন আমি এখানে একটা আইডি দিলাম, যা। তাহলে এখানে কি হবে? এখানে আমি দিলাম মনে করেন সাপোজ হ্যালো। তাই হ্যালো নামে একটা আইডি পাইছে, একে আমি ওই যার নামে রাস্তায় পাঠাই দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমি এখানে কালার দিলাম গ্রিন। তো এখানে কে উইন করবে? গ্রিন। কেন গ্রিন উইন করবে? এতগুলো সিলেক্টর আপনি ইউজ করেছেন, কিভাবে বলেন আপনি এটা? হ্যাঁ, ওটা গ্রিনই উইন করবে। গ্রিনে তো 100। হ্যাঁ, ওইটাই উইন করবে। তো গ্রিন হয়ে গেছে। এটা ঝাড়ি দেওয়ার ফলে কি হলো? গ্রিন থেকে নামে আপনি বললেন এটা কাজ করবে। হ্যাঁ, তারপরে বললেন এটা আসলে না। হ্যাঁ, ও তো 100 বার এইভাবে চাইতে চাইতে 23। হ্যাঁ, কি আছে ভাই? তাহলে আমরা মোটামুটি এই সিস্টেমগুলো সম্পর্কে আমরা দেখলাম। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাক। এর